Okay, good afternoon everyone. আজকে আমাদের হোয়াইট পোস্ট টেক্সটাইল টিটিকিউসি 2 অর্থাৎ টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর যে লেকচারটা আমরা দেখব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ফ্লেম রিটার্ডেন্ট অর ফ্লেম রেসিস্ট্যান্স অফ ফেব্রিক। এটা সম্পর্কে একটুখানি হয়তো সবারই ধারণা আছে যে হয়তো আমরা পড়েছি যে ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক বলতে যেটা বোঝাচ্ছে যে আগুন ধরবে না এই ধরনের ফেব্রিক, অর্থাৎ আগুন ধরলেও কম পরে ধরবে আর কি। তো ফ্লেম রিটার্ডেন্ট যেটা সেটা হচ্ছে যে দেরিতে আগুন ধরবে বা অনেক কষ্ট করে আগুন ধরাতে হবে। আর ফ্লেম রেসিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে একেবারে আগুন ধরবে না, সেরকম দুটো বিষয় বোঝাচ্ছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক আর রেসিস্ট্যান্ট হোক না কেন সেটার যেটা দেখবো আজকে আমরা সেটার আইডেন্টিফিকেশন অর্থাৎ টেস্টটা করবো যে এটা কতখানি ফ্লেম রিটার্ডেন্ট অথবা নয় কিনা। ওকে, সো তার সেজন্য আমাদের প্রথমে যে জিনিসগুলো সংজ্ঞাগুলো কিছু জানা দরকার সেই সংজ্ঞাগুলো একটু আমরা দেখি। তো প্রথমে যে সংজ্ঞাটা চলে আসতেছে যে ফ্লামেবিলিটি। হ্যাঁ, প্রথমেই যদি বলি আমরা যে ফ্লামেবিলিটিটা কি জিনিস, বলা হচ্ছে ফ্লামেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ সাবস্টেন্স, একটা সাবস্টেন্সে টু বার্ন অর ইগনাইট কজিং দ্য কম্বুশন। অর্থাৎ ফ্লামেবিলিটিটা হচ্ছে কোনো একটা বস্তুর কি বলবো যে একটা বৈশিষ্ট্য বা ক্ষমতা, সাবস্টেন্স টু বার্ন অর ইগনাইট পুড়ে যাওয়ার বা যে ক্ষমতা, কোজিং একই সাথে ঘটাবে ফায়ার অর কম্বুশন অথবা আগুন উৎপন্ন, অর্থাৎ আলো এবং তাপ উৎপন্ন করবে। অর্থাৎ এই যে ক্ষমতাটা কোন একটা বস্তুর বা কোন একটা সাবস্টেন্সের সেটাকে আমরা বলতেছি flammability. So the degree of difficulty required to cause the combustion of a substance is quantified through the fire testing. তাহলে কোন একটা ম্যাটেরিয়ালের আগুন ধরবে কি ধরবে না ফ্লামেবিলিটি টেস্ট করতে হলে তাহলে আমরা কি করব, সরাসরি আগুন ধরিয়ে দিব। নিচে যেমন পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে নরমালি বোঝার জন্য যে কোন একটা ফেব্রিক কোন একটা সাবস্টেন্স ফ্লেম রেসিস্ট্যান্ট বা ফ্লেম রিটার্ডেন্ট কিনা সেটা বোঝার জন্য তাহলে আমরা কি সেখানে আগুন ধরিয়ে দিব, তাই তো? সো ফ্ল্যামেবিলিটি সংজ্ঞা এটাই যে ফ্ল্যামেবিলিটি বলতে বোঝাচ্ছে কোনো একটা বস্তু আগুনে পুড়বে কিনা বা আগুন ধরবে কিনা, ধরলে সেটা ফায়ার উৎপন্ন করবে কিনা বা পুড়বে কিনা। ওকে, ফ্ল্যাম রেসিস্ট্যান্সটা তাহলে কি? ফ্ল্যামেবিলিটি একটা কথা, একটা ধর্ম একটা বস্তুর আমরা বুঝতে পারলাম, সেটা ফেব্রিকের হতে পারে, অন্যান্য ম্যাটারস এর হতে পারে, নো ম্যাটার। ফ্ল্যাম রেসিস্ট্যান্সটা তাহলে কি? ফ্ল্যাম রেসিস্ট্যান্স মানে কি হচ্ছে বাধা প্রদান বা রিটার্ডেন্ট যেটাই বলি না কেন, বলা হচ্ছে যে ফ্ল্যাম রেসিস্ট্যান্স ইজ ডিফাইন্ড বাই এসটিএম, আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়াল, যেটা বলছে যে দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল whereby flaming combustion is prevented, অর্থাৎ সেখানে ফ্লেমিং বা কম্বুশনটা হবে না, and terminated or inhibited the flowing application of flaming or non-flaming source of ignition। সেটা কি করছে যে সোর্স অফ ইগনিশনের যে সোর্সটা আগুন ধরার ফ্লেমিং আর নন ফ্লেমিং সেটাকে টার্মিনেটেড করছে অথবা ইনহিবিটেড হচ্ছে, অর্থাৎ ধরতে দিচ্ছে না, উইদাউট সাবসিকুয়েন্ট রিমুভাল অফ ইগনাইট সোর্স, সেটা সোর্স রিমুভ করে অথবা সোর্স রেখে যেটাই হোক না কেন। তাহলে ফ্লামেবিলিটি আমরা বুঝলাম যে একটা ধর্ম। তাহলে ফ্ল্যাম রেসিস্ট্যান্সটা কি? ফ্ল্যাম রেসিস্ট্যান্সটাও একটা ধর্ম, অর্থাৎ যেটা পুড়ে যাচ্ছে না বা যেখানে আগুন ধরছে না সেই বস্তুটাকে, সেই ব্যাপারটাকে বোঝাচ্ছে। সো ফ্লামেবিলিটি অফ এ টেক্সটাইল ইজ ইন কন্ডাক্টর এন্ড ইনজুরিজ এন্ড প্রপার্টি। সো ফ্ল্যাম রেসিস্ট্যান্স বলতে আমরা যেটা বুঝতেছি যে কোন একটা ফেব্রিকে কত দেরিতে আগুন ধরছে সেটার বৈশিষ্ট্যটাকে। এখানে আরো কিছু সংজ্ঞা রয়েছে আমাদের ফ্ল্যাম রেসিস্ট্যান্ট, ফ্ল্যাম ডিগ্রেডিভ এগুলো পড়তে গেলে। সো প্রথমে ফ্লামেবল। তাহলে ফ্লামেবিলিটি যে সমস্ত ম্যাটেরিয়ালস বা যে সমস্ত বস্তু বিয়ার করে সেটাকে ফ্লামেবল বলছে। তো ফ্লামেবল ফেব্রিক হুইচ ইজ প্রপাগেট ফ্লেমস কন্টিনিউয়াস বার্ন আফটার এটসেট্রা। তাহলে ফ্লামেবল যেটা পুড়ে যাবে। ফ্লেম প্রুফ কোনটা? যেটা পুড়বে না। সো এ ফ্লেম প্রুফ ফেব্রিক ইজ ডাজন্ট propagate flame and flame gas out then quickly and ignite the withdrawn, অর্থাৎ তাপে সেটা পুড়বে না, অন্যরকম ডিফরমেশন চেঞ্জ হতে পারে। ফ্লেম রেসিস্ট্যান্স, ফ্লেম রেসিস্ট্যান্স বলা হচ্ছে দ্য টাইম অফ সেকেন্ডস নেসেসারি ফর প্রপাগেশন অফ ফ্লেম অফ ভার্টিক্যাল স্ট্রিপ 10 ইঞ্চি। বলা হচ্ছে যে একটা ভার্টিক্যাল স্ট্রিপ এরকম 10 ইঞ্চিতে আগুন ধরিয়ে দিয়ে সেটার কতক্ষণে পুড়ে যাচ্ছে সেটাকে ফ্লেম রেসিস্ট্যান্স বলছে, অর্থাৎ রেটিং বলছে। মানে হচ্ছে রেটিং শব্দটা যখন চলে আসে তখন সময়ের সাথে সম্পর্কিত। আমরা নরমালি যদি বসি ফ্লেম রেসিস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যে আগুন কত কম তাড়াতাড়ি পুড়বে সেটাকে ফ্লেম রেসিস্ট্যান্স বলছে। সো এরকম একটা 10 মিটার ভার্টিক্যাল স্ট্রিপে আগুন ধরিয়ে দেখতে হয় যে কতক্ষণে এটা পুড়ে যাচ্ছে, যেটা যত কম পুড়বে বা বেশি সময় লাগবে পুড়তে সেটা তত বেশি ফ্লেম রেসিস্ট্যান্ট। ফ্লেম রেসিস্ট্যান্স রেটিং এবং একই সাথে ফ্লেম রেসিস্ট্যান্স একই সূত্রে বাঁধা যে কত দেরিতে পুড়ছে।
ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল অর্থাৎ জন্ম থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল ইনহারেন্টলি অর্থাৎ জন্ম থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল ফ্লেম প্রুফ অর্থাৎ জন্ম থেকেই ফ্লেম প্রুফ, যেমন লোহা, তারপর কি গ্লাস ফাইবার, অর্থাৎ এগুলো এগুলো পুড়ে যায়, মানে দেরিতে পুড়ে, কিন্তু প্রথমের দিকে সেটা পুড়ে না, আস্তে আস্তে পুড়ে। ডিউরেবিলিটি অফ দ্য ফ্লেম প্রুফ, ডিউরেবলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, সেটা বলা হচ্ছে যে যখন আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা যখন কোনো ম্যাটেরিয়ালস এর উপরে, বিশেষ করে ফ্যাব্রিকের উপরে ফ্লেম প্রুফ ফিনিশ দিয়ে থাকে, সেই ফ্লেম প্রুফ ফিনিশ বা ফ্লেম প্রুফ ম্যাটেরিয়ালটার ডিউরেবিলিটি বা লংজিভিটি কতদিন সেটাকে বোঝাচ্ছে। ওকে, কিছু টার্মস গেল। এরপরে যদি আমরা যাই সেটা পরবর্তী স্লাইডে, সেটা বলছে যে আরো কিছু রয়েছে, যেমন থার্মো পোলারি ফ্লাম প্রুফ ম্যাটেরিয়াল, বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল হুইচ কম্পাইলস উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ কোজাস বিএস বিফোর এন্ড নট আফটার দ্য ওয়াশিং ট্রিটমেন্ট। এখানে যে বিএস 3120 একটা ক্লোজ, এটা একটা বিএস হ্যান্ডবুকে রয়েছে, ইএসটিএম বা এগুলো স্ট্যান্ডার্ড মেথডের মতো, যে বাট নট আফটার দ্য প্রিসক্রাইব ওয়াশিং ট্রিটমেন্ট, ধোয়ার পরে সেটার কতখানি আগে, অর্থাৎ ম্যাটেরিয়াল কমপ্লায়েন্সেস উইথ দ্য রিকোয়ারমেন্টস যদি হয় থাকে, সেটা টেম্পোরারি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল বলে। যে মনে করো ধোয়ার আগে ফ্লেম প্রুফ, ধোয়ার পরে সেটা ফ্লেম প্রুফ নয়, এরকম। ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফ্লেম রেসিস্টেন্স, কোন কোন ফ্যাক্টর গুলো ফ্লেম রেসিস্টেন্স কে সাহায্য করে, বিশেষ করে তোমরা যারা ফ্লেম প্রুফ বা ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক নিয়ে কাজ করতে যাও তাদের জন্য জানাটা জরুরি। বলা হচ্ছে যে সাম জেনারেল কনক্লুশন অফ দ্যাট ফ্যাক্টরস এফেক্ট দ্য ফ্লেম রেসিস্টেন্স অফ দ্য ফেব্রিক আর ইনক্লুডেড ইন এ রিপোর্ট অফ পাবলিশড বাই দ্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। ওকে, সো কি কি, প্রথমেই যদি আমরা চলে আসি যে ফাইবার কন্টেন্ট, তো আমরা একটা কথা প্রথমেই বলেছি যে কিছু কিছু ফাইবার আছে যারা জন্ম থেকে ফ্লেম রেসিস্টেন্স, অর্থাৎ তাদের ইনহারেন্টলি অর্থাৎ কম পড়ে বা দেরি করে পড়ে বা আগুন ধরতে চায় না, এই ধরনের। সো ফ্লেম রেসিস্টেন্স ইজ দ্য এবিলিটি অফ দ্য পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অফ দ্য ফাইবার হুইচ ইজ মেড। তো এখানে আমরা যদি দেখি সেলুলোজিক ফাইবার রয়েছে, তারপর উল ফাইবার রয়েছে। তো এখানে কি বলছে যে সেলুলোজিক ফাইবার সাচ অ্যাজ কটন, ফ্লাক্স, ভিসকোজ রেয়ন গিভস লো ফ্লেম রেসিস্টেন্স, মানে ফ্লেম রেসিস্টেন্স নেই, আগুন ধরে যায়। উল ফাইবারস আর ডিফিকাল্ট টু ইগনাইট, যে উল ফাইবারে সাধারণত আগুন ধরে না, কিন্তু সেটা একটু কার্ল হয়ে যায় বা কুকড়ে যায়, মানে মানুষের চুল যদি বলি, আগুন ধরে না এমন কথা নয়, আগুন ধরে কিন্তু কটনের থেকে পড়ে। নাইলন এন্ড ট্রায়ালিন, বলা হচ্ছে বোথ থার্মোপ্লাস্টিক ফাইবার শ্রিঙ্ক ফ্রম দ্য ফ্লেম এন্ড ট্রেন নট টু ইগনাইট, এবং সেটাও সাধারণত আগুন ধরতে চায় না, প্রথমে তারা কার্ল করে। থার্মোপ্লাস্টিক ফাইবার যেমন পলিস্টার বা ট্রায়ালিন যদি আমরা আগুনের কাছে নিয়ে যাই, ফ্লেমের কাছে নিয়ে যাই, তাহলে আমরা তার বৈশিষ্ট্যটা দেখতে পারবো। ওকে, ফাইবার কন্টেন্ট, তো প্রথমত কোন ফাইবার দিয়ে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। দ্বিতীয়ত টাইপ অফ ইয়ার্ন, কোন ধরনের ইয়ার্ন, বলা হচ্ছে ফর অল প্র্যাকটিক্যাল পারপোজ ইয়ার্ন স্ট্রাকচার ইটসেলফ নট এফেক্টেড দ্য ফ্লেম রেসিস্টেন্স অফ দ্য ফেব্রিক। ওকে, সকল ফাইবার করে না, কিন্তু ফাইবার স্ট্রাকচার তো অবশ্যই একটা প্রভাব ফেলবে। বিশেষ করে যদি আমরা ফাইবার স্ট্রাকচারের কথা বলি, যে টাইটলি যেটা নিটেড অর্থাৎ টাইটলি টুইস্টেড ফাইবার, সেটা কি ইয়ার্ন, সেটা কি করছে যে একটু কম আগুন ধরবে, এরকম যদি হয়ে থাকে দুটোর ক্ষেত্রে। বিশেষ করে আগে আমরা এরকম সলতে সলতে জ্বালাতাম, অর্থাৎ হারকিন, তারপর ল্যাম্প জ্বালাতাম বাসা বাড়িতে গ্রামে, যে কেরোসিনের ডিব্বায় একটা সলতে দিয়ে সেটাতে জ্বালাতাম। তো এই সলতেটা যত বেশি টাইট হতো আলটিমেট সেটা তত কম পুড়তো, কিন্তু এটা যত বেশি লুজ হতো সেটা তত বেশি বেশি পুড়তো। তাহলে ইয়ানের ক্ষেত্রে ঠিক একই, যত বেশি টুইস্ট হবে সেটা সাধারণত কম পুড়বে, মানে একটু হলেও কম পুড়বে, যদিও সেটা এতটা এফেক্ট ফেলে না। ওকে, ফেব্রিক স্ট্রাকচার, অবশ্যই ফেব্রিক স্ট্রাকচার এফেক্ট ফেলবে। বলা হচ্ছে দ্য ফ্লেম রেসিস্টেন্স অফ এ ফেব্রিক অ্যাপিয়ার্স ইজ লার্জলি ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস বাই হুইচ ইট হ্যাজ বিন মেড, যেমন উইভিং, নিটিং, টুইস্টিং, লেস মেকিং, ফাইবার বন্ডিং, ফেল্টিং, অর্থাৎ কি ধরনের স্ট্রাকচার রয়েছে, যত টাইট স্ট্রাকচার হবে সেটা কি তত কম পুড়বে। ওকে, ফেব্রিক ওয়েট, বলা হচ্ছে ফেব্রিক ওয়েট কি কোনো প্রভাব ফেলে কিনা। ফর হুইচ propagate the flame, it has been found that the flame resistance is related to their weight as well as their fiber content. The heavier of the fabric, the higher will be the flame resistance. ডেফিনেটলি স্বাভাবিক যে যত বেশি আমরা কি করি, যখন কোথাও আগুন ধরে তাহলে চটের বস্তা ভিজিয়ে সেটা দিয়ে চাপা দিই যে আগুনটাকে নেভানোর জন্য, একাধারে যেহেতু সেটা ময়েশ্চেন্ট সেজন্য, এবং একাধারে সেটা কি হেভিয়ার, তো এই হেভিয়ার কোনো বস্তু দিয়ে যদি আমরা দেই তাহলে সেটা আগুন নিভে যায়। সো ইট ইজ অলসো ডিপেন্ডস। ওকে, for given fiber flame resistance dating, fabric has found and directly proportional to the weight of the ounce per square yard, অর্থাৎ এটা বলা হচ্ছে যে ওজনের সাথে সাথে এটা ডিরেকশনালি প্রপোর্শনাল, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে,
মেকানিজম অফ দ্য কম্বুশন অফ দ্য ফায়ার। এখন যে কি বিষয়গুলো হলো যে কোন কোন বিষয়গুলো এফেক্ট করে সেটা জানা গেল। এরপরে আমাদের এখন যেটা দরকার মেকানিজম অফ কম্বুশন অফ ফায়ার। এখন ফ্লেম রেসিস্ট্যান্ট বা ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক টেস্ট করব, কিন্তু তার আগে এই ফ্লেমটা জ্বলে কিভাবে বা এটার আসলে মেকানিজমটা কি, যখন তোমরা ফ্লেম রেসিস্ট্যান্ট ফিনিশ করবে তখন আদৌ এটা পড়া দরকার। কিন্তু তারপরও এখানে একটু আলোচনা করব যে কম্বুশন অফ অ্যান এক্সোথার্মিক প্রসেস এন্ড রিকোয়ার দ্য কম্পোনেন্টস। আগুন জ্বলতে গেলে আমাদের যেটা এক্সোথার্মিক মানে কি, সেটা হিট তাপ উৎপন্ন করবে, ঊর্ধ্বগামী প্রক্রিয়া, হিট, অক্সিজেন এন্ড সুইটেবল ফুয়েল। প্রথমত হিট লাগবে, অক্সিজেন লাগবে এবং সুইটেবল ফুয়েল লাগবে। এই তিনটা হলে সেটা আগুন জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। সো বলা হচ্ছে when left unchecked combustion becomes self catalyzing will continue until oxygen and the fuel supply excess the heat is depleted. So যদি আমরা দেখি এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, দেখো নিচ থেকে শুরু, এটা একটা টেক্সটাইল ফাইবার। এই টেক্সটাইল ফাইবারে যখন আমরা হিট দিতে আছি এবং অ্যাটমসফেরিক অক্সিজেনের সাহায্যে সেটা কি একসময় হিটের ফলে পাইরোলাইসিস হচ্ছে। পাইরোলাইসিস হয় সেটা কি, নন ফ্লামেবল গ্যাসেস চার অর্থাৎ ছাই অ্যাশ চার উৎপন্ন করছে এবং একই সাথে লিকুইড কনডেন্স বা ফ্লামেবল গ্যাস উৎপন্ন করছে। সেই লিকুইড কনডেন্স, ফ্লামেবল গ্যাস এবং অক্সিজেন পরস্পরের সাথে মিলে ফ্লামেবল গ্যাস সমূহ মিলে আবার কম্বুশন ঘটাচ্ছে, টিসি তে চলে যাচ্ছে এবং একই সাথে তারা হিট উৎপন্ন করছে, লাইট উৎপন্ন করছে এবং নন ফ্লামেবল গ্যাস যেমন CO2 উৎপন্ন করছে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করবা, কাঁচা বাঁশ বা কাঁচা কাঠ কখনো জ্বলে না এমনি এমনি। যখন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেটা জ্বলে। কিভাবে জ্বলে? এই যে তখন এই যে যথেষ্ট পরিমাণ যখন হিট হবে তখন সেখান থেকে পাইরোলাইসিস হবে, সেটা পাইরোলাইসিস হয়ে সেখান থেকে ফ্লামেবল গ্যাস, নন ফ্লামেবল গ্যাস, লিকুইড কনডেন্সাস, অক্সিজেন এগুলো উৎপন্ন হবে এবং বাতাসের অক্সিজেনের সাথে তখন সেটা ফ্লামেবল গ্যাস সমূহ দিয়ে কম্বুশন ঘটাবে। ওকে, একই সাথে হিট উৎপন্ন করবে, লাইট উৎপন্ন করবে, এক্সেট্রা। তো এই যে স্টেপ গুলো দেখছি এগুলোর ভিতরে যদি কোনো একটাকে আমরা থামাতে পারি, যে যদি ফ্লামেবল গ্যাস সমূহ অনুপস্থিত করে দিতে পারি অথবা অক্সিজেন অনুপস্থিত করে দিতে পারি অথবা টিপি বা পাইরোলাইসিস টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে পারি, তাহলেই কিন্তু আমার ফাইবারটা বা ফেব্রিকটা বা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা ফ্ল্যাম রিটার্ডেন্ট হবে। ওকে, মানে ফ্ল্যাম রিটার্ডেন্ট কি, আমাদের উদ্দেশ্য হলো আগুন জ্বলবে না। সো এটার ডিটেইলসটা এখানে বলা হচ্ছে যে when heat is applied the fiber temperature increases until the pyrolysis temperature TP, যেটা pyrolysis is reached at the temperature the fiber undergoes in reversible, অর্থাৎ এটা পুনরায় ফিরে যাবে না, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবে না, chemical changes producing non flammable gases, carbon dioxide, water vapor and higher oxide, nitrogen, sulfur, etc. Carbonate, char, tar, liquid condense and flammable gases, carbon monoxide, hydrogen and many. Okay, as this temperature continues to rise, আরো যদি বাড়তে থাকে, the tars also pyrolysis, যেটা থাকবে রেসিডিউ, producing more non flammable gases, আরো অনেক বেশি, and charred and flammable gases, and eventually the combustion temperature TC is achieved at the point up to the flammable gases combine with oxygen and process called combustion, which is series of gases and free radical reaction. তো সেখানে সাধারণত এরকম ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন ঘটে যে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের সাথে অক্সিজেন যুক্ত হয়, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, অক্সিজেন ফ্রি রেডিক্যাল, অক্সিজেন হাইড্রোজেন, এই কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে। So the reaction is highly exothermic, মানে তাপ উৎপন্ন করছে, and produce large amount of heat and light, and the heat generated by the combustion process provides an additional thermal energy needed to continue the pyrolysis of the fiber. So thereby they applying one or more flammable gases for combustion and preparing a reaction. The burning behavior of textile determine more about the rate of. ওকে, এখানে থেকে যেটা জানা দরকার সেটা হচ্ছে আগুনটা ধরে কিভাবে। তাহলে আগুনটা ধরছে কিভাবে, যখন হিট দিচ্ছি তখন সেটা পাইরোলাইসিস টেম্পারে যাচ্ছে, সেখানে ফ্লামেবল গ্যাস, নন ফ্লামেবল গ্যাস, লিকুইড চার উৎপন্ন করছে, আরো বেশি হিট দিলে সেটা ফ্লামেবল গ্যাস এবং অক্সিজেন মিলে কম্বুশন ঘটাচ্ছে। ওকে, রেট অফ বার্নিং তাহলে কোনটা কিরকম পড়ে আমরা যদি একটু দেখি, সিল্ক হাই বার্নিং রেট ইনক্রিজড by the dyes and other additives that produce to color, তো dyed silk আরো বেশি চলে। কটন এন্ড লিনেন হাই বার্নিং রেট ক্যান বি ইভালুয়েটেড অ্যাপ্লিকেটেড ফ্লেম রিটার্ডেন্ট কেমিক্যাল অ্যাডিটিভস দেওয়া যেতে পারে, অর্থাৎ ফ্লেম রিটার্ডেন্ট তৈরি করা যায়। নাইলন এন্ড পলিস্টার স্লো টু ইগনাইট বাট ওয়ান্স ইগনাইট সার্ভ মেল্টিং এন্ড ড্রিপিং অকার্স, যদি একবার ধরে তাহলে কিন্তু খবর আছে। উল কম্পারেটিভলি ফ্লেম রিটার্ডেন্ট, উল একটু কম ধরে, ইফ ইগনাইট ইউজুয়ালি লো বার্নিং রেট এন্ড সেলফ এক্সিস্টিং। সো উল দিয়ে কিন্তু আমরা সাধারণত ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক গুলো তৈরি করি বা তৈরি করা হয়। গ্লাস ফাইবার এন্ড নমেক্স এন্ড কেবলার almost flame resistant, designed manufactured to process flame resistant properties. Glass fiber, nomex and kevlar এগুলো জন্ম থেকে ইনহেরেন্টলি ফ্লেম রিটার্ডেন্ট এবং এগুলো দিয়ে সাধারণত ফায়ার ফাইটিং স্যুটস বা এগুলো তৈরি করা হয়।
তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো আমাদের একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার জন্য একটা জ্ঞান অর্থাৎ ফ্লেম রিটার্ডেন্ট সম্পর্কে অভিজ্ঞতা বা জ্ঞান আহরণের জন্য। এখন যেটা আমরা দেখব টেস্ট মেথড। আমাদের উদ্দেশ্য হচ্ছে টেস্ট করব কিভাবে। তো টেস্ট মেথডের জন্য সাধারণত আমরা কয়েকটা টেস্ট দেখতে পারি। প্রথমে যে টেস্টটা আমাদের সামনে ভিজিবল হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল টাইমিং টেস্ট। তো এই ভিজুয়াল টাইমিং টেস্টটা কিভাবে করবে সেটা হচ্ছে যে a fabric is to be suspended vertically and then ignite from the bottom edge and then rate of the flame is determined. বলা হচ্ছে the fabric resistance rating is given by 2t অর্থাৎ টাইমের দ্বিতীয় where is t is time and burn steep of 100 ইঞ্চি by 1.5. আমরা কি করছি? Very simple, kept in a burner and 12 seconds having vertically. Very simple, আমরা কি করছি? এরকম একটা স্ট্রিপ তৈরি করছি, কেটে নিচ্ছি ফেব্রিকের। কত সাইজ? 100 ইঞ্চি বাই 1.5, এটা 100 এটা 1.5, এন্ড কিপড অন এ বার্নার 12 সেকেন্ড হ্যাভিং ভার্টিক্যালি, এবং সেটাকে একটা বার্নারের সামনে 12 সেকেন্ড ধরছি, তারপর বার্নারটাকে সরিয়ে নিচ্ছি এবং তারপর আমরা পর্যালোচনা করছি, বিহেভিয়ার দেখছি যেটা কতক্ষণে কতটুকু পুড়ছে বা নিভে যাচ্ছে কিনা। তাহলে সেই টাইমকে 2 দিয়ে গুণ করে আমরা রেটিংটা করছি। So this is impracticable and highly flammable, quickly burned off the fabric and very good slow to burning one. তাহলে যেটা যত কম পূর্বে সেটাকে আমরা কি বলবো, যে সেটা তত বেশি ভালো ফেব্রিক, অর্থাৎ অনেক সময় লাগবে পুড়তে, তাহলে সেটা তত ভালো, তত বেশি ফ্ল্যাম রিটার্ডেন্ট। সো দিস ইজ ভার্টিক্যাল টাইমিং টেস্ট বলা হচ্ছে। নরমালি কি করা হচ্ছে যে 100 বাই 100 ইন্টু 1.5 সেন্টিমিটারের, এটা 1.5, এটা 100, দুটো স্যাম্পলকে আমরা কি হচ্ছে একটা বার্নারের নিচে 12 সেকেন্ড রেখে বার্নারটাকে সরিয়ে দিচ্ছি এবং টাইম পর্যালোচনা করছি যে কতক্ষণে সেটা পুড়ে যাচ্ছে। তাহলে যেটা যত বেশি কম পূর্বে, যেটা যত বেশি পূর্বে সেটা খারাপ, যেটা যত কম পূর্বে সেটা ভালো। ওকে, তো সেই টাইমটাকে আমরা টি 2 দিয়ে গুণ করে সেই টাইমিংটাকে আমরা রেটিং করে থাকি। এটা যদি মনে করো 30 সেকেন্ড লাগে, এটা তাহলে 1 মিনিট বা 1, এভাবে টাইমিংটা করা হয়ে থাকে। এরপরে আসবো আমরা হুপ টেস্ট। হুপ বলা হচ্ছে ইন হুইচ দ্য রেট অফ ফ্ল্যাম স্পিড ইজ ডিটারমাইন্ড ওভার দ্য ফেব্রিক মাউন্টেন অর সেমি সার্কুলার ফ্রেম। আমরা বাসায় এমব্রয়ডারি আছে না, আমাদের এমব্রয়ডারি করি না এরকম চাক চাক বা ফ্রেমে, তো সেই এমব্রয়ডারি ফ্রেমের মতো দ্য ফেব্রিক ইজ মাউন্টেড অন সেমি সার্কুলার ফ্রেম এন্ড ফ্রাইড the fabric on one side and the rate of flame spread is determined over the fabric is semicircular frame. এবং সেই সেমিসার্কুলার ফ্রেমে এক কোণে আগুন ধরাই দিব এবং দেখবো এটা কত তাড়াতাড়ি বা কিভাবে পুরোটাতে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে আমরা দা হুপ টেস্ট বলছি। হুক টেস্ট হওয়া উচিত ছিল নাকি? ওকে, এখানে নাই, সেটা আমি আরেকবার যদি বলি যে কি হচ্ছে, একটা সেমি সার্কুলার এরকম ফ্রেম থাকছে, সেই ফ্রেমে মনে করো একটা গ্যাস বার্নারে 12 সেকেন্ড দিয়ে আমরা কি করছি, এক প্রান্তে ধরিয়ে দিতেছি এবং তারপরে পর্যবেক্ষণ করছি যে এটা কতখানি এবং কিভাবে পুড়ে যাচ্ছে, যেটা যত বেশি পুড়বে সেটা ফ্লেম রেসিস্টেন্স তত কম। ওকে, দুটো টেস্ট। অ্যান্ড থার্ড টেস্ট মোস্টলি ইউজড, সেটা হচ্ছে ফ্যাক্টরি বা ইয়েতে রিকমেন্ডেড, সেটা হচ্ছে দা 45 টেস্ট, অর্থাৎ 45 ডিগ্রি টেস্ট বলা হচ্ছে বিকজ এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে যে স্যাম্পলটা লাগানো হয়েছে সেটা আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটার জন্য। ওকে, তো এসটিএম D123094 কেন বলা হচ্ছে, এটা টেস্ট মেথড এসটিএম এর, অ্যাকর্ডিং দিস টেস্ট মেথড আমরা জানবো। বলা হচ্ছে যে ইন দিস টেস্ট used to measure and describe the properties of the natural synthetic fabrics in response to the heat and flame under controllable conditions. So two factors are measured: ease of ignite, so how fast the sample catches fire, কত দ্রুত এখানে আগুন ধরছে, দ্বিতীয়ত flame speed time, time takes to flame the spread the certain distance, এইখান থেকে এই পর্যন্ত পুড়তে কত সময় লাগছে, এই দুটো জিনিস দেখা হয়। নাও কিভাবে, হাউ দিস টেস্ট ওয়ার্ক, কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু জানি। The samples are mounted in a frame held in a special apparatus at angle 45 degree. এটা স্যাম্পল হোল্ডার, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্যাম্পলটাকে বসানো হয়েছে। Standardized flame is applied to the surface near the lower end. A standardized flame surface gas burner at the lower end কি করা হচ্ছে, specified amount of time. The flame travel have a length of the fabric and trigger string has which drops the weight of the stop the timer and burn through. এই যে এখানে আগুন ধরাই দিলে এটা আস্তে 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 উপরে উঠবে। একটা সুতা, সেলুলোজিক সুতা কি করা হয়, এই যে সুতার টোটা, সুতার ববিনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা এদিক দিয়ে আমরা কি করছি, এটার উপর দিয়ে টেনে দিচ্ছি, এখানে টাইমার। তো এখানে এই যে টাইমার একটা ইয়ে দেখতে পাচ্ছ, ওয়েট, তো এটা যখন পুড়তে পুড়তে এই পর্যন্ত চলে সুতাটাকে পুড়ে দিবে, তখন এই টাইমারটা পড়ে যাবে। ওকে, পড়ে গেলে কি হবে, আমরা
বুঝতে পারবো যে আমাদের টাইমিং শেষ, এখন তখন দেখবো কত সময় লেগেছে। সো দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য flame travel length of the fabric and break then trigger string is recorded as well as the fabric। তখন আমরা কি করছি, এখান থেকে রেকর্ড করছি যে কত সময় লেগেছে সেই স্যাম্পলটা উঠতে। ওকে, নাও দ্য ইকুইপমেন্টস কি কি লাগবে। অবশ্যই 45 flammability tester, pre-cut fabric sample, sample frame with the clips, brushing device, একটু ব্রাশ করতে হবে, 50/3 মার্সারাইজ সুইং থ্রেড যেটা ওখানে লাগানো থাকবে, ডাবল সাইডেড টেপ এন্ড স্পার্কার, আগুন ধরাবো। তো স্যাম্পল প্রিপারেশন কিভাবে করব এই ক্ষেত্রে, বলা হচ্ছে লন্ড্রিয়েবল বা ড্রাই ক্লিনেবল যে সমস্ত ফেব্রিক রয়েছে সেটার মনে করো কতটুকু কাটবো, কাট 12 স্যাম্পল, 12টা স্যাম্পল কাটতে হবে, কত করে 6.5 ইয়ার্স বাই 2 ইয়ার্স, 6.5 বাই 2 ইয়ার্স। ওকে, 6 from the original fabric warp and web direction, 6 from the laundered or dry cleaned fabric, অর্থাৎ একবার যদি ড্রাই ক্লিন করো আরেকবার যদি ড্রাই ক্লিন ছাড়া করো। and non laundryable বা non laundryable non dry clean fabric সেটাও করতে হবে 6, একই স্যাম্পল সাইজ, 3 warp and 3 web direction, মোটামুটি 6টা। এটা কেন, যে লন্ড্রির আগে 6টা, লন্ড্রির পরে 6টা, ঠিক আছে, 6 6 12টা, অথবা নন লন্ড্রির ক্ষেত্রে 6টা, অর্থাৎ যত বেশি করবা তোমার টেস্টের অ্যাকুরেসি তত ভালো আসবে। ওকে, নাও এখানে একটু ফিগারের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এখানে স্যাম্পলটা আমাদের রিকোয়ার্ড সাইজ অনুসারে কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর এটা আসলে আমাদের স্যাম্পল হোল্ডার, স্যাম্পল হোল্ডারটা দেখতে পাচ্ছ স্টেনলেস স্টিল অথবা তামার হতে পারে। এই যে স্যাম্পলটা এখন এখানে ফিক্স করব আমরা স্যাম্পল হোল্ডারে। এখানে আমরা স্যাম্পল হোল্ডারে লাগিয়েছি, দেখো স্যাম্পলটা এখানে লাগিয়েছি, প্রত্যেকটা টাইট করে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছি এখানে, যেন স্যাম্পলটা ভাঁজ বা নড়ানড়ি করতে না পারে। তারপর স্যাম্পলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করা হয়েছে, এই যে সুতাটা এদিক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সুতাটা দেওয়ার পর এখানে আমরা যে ড্যাশ ফ্লেমটা দেখছি সেটা লাগিয়ে দেওয়া হবে। ওকে, তারপরে আমরা কি করছি, টাইমিংটা কাউন্ট করছি যে প্রথমত কত সময়ে আগুনটা ধরছে দ্রুত, এবং এই যে সুতাটা আছে এটা পুড়তে, এই পুড়ে যেতে কত সময় লাগছে, এই দুটো আমরা কাউন্ট করছি এখানে। সো ভেরি সিম্পল, প্রথমে স্যাম্পল কাটছি, স্যাম্পল হোল্ডারে দেখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাচ্ছি, আগুন লাগাচ্ছি, কতক্ষণে আগুন লাগছে সেটা আমরা অবজার্ভ করছি, এবং এটা পুরো কতক্ষণে এই প্রান্ত পর্যন্ত অর্থাৎ আমাদের নির্দিষ্ট লেন্থ পর্যন্ত যাচ্ছে সেটা মেজার করছি, এবং সেটার যে টাইমটা দরকার বা যেটার যে টাইম দরকার সেটা আমরা ক্যালকুলেট করছি। ওকে, সো এখন আমরা যদি একটু আসি যে অল ফেব্রিক্স আর ওভেন ড্রাইড ফর 30 মিনিট, 105 ডিগ্রি, ময়েশ্চার কিন্তু থাকা যাবে না, পানি থাকলে কিন্তু আগুন ধরবে না সেটা আমরা জানি, সেজন্য আমাদের যেটা করতে হবে যে 105 ডিগ্রিতে কন্ডিশনিং করে নিতে হবে অ্যাবাউট 30 মিনিটস এর মতো। সো অল ফেব্রিক শুড দেন প্লেসড ইন এ ডেসিকেটর অ্যাট লিস্ট 15 মিনিট, ডেসিকেটরে রাখতে হবে বিফোর টেস্টিং, এন্ড সিকিউর স্যাম্পল ইনটু ফ্রেম ইউজিং 2 ক্লিপস অন ইচ সাইড, যেন খুলে না যায়। Plied or napped fabric should be brushed at this time with brushing device and raise the surface fiber. Okay, so preparing the flammability tester, প্রথমে কি করতে হবে, মেইন পাওয়ার সুইচ অন করতে হবে, টাইমার সেট 0 করতে হবে, বলা হচ্ছে মুভ র্যাক রাইট and using lever arm located in frontal plane and sample holder is instrument and rack on the frame is top on, using the leveler slide rack on the until the sample is contact with the L-shaped locating R beam। সো নরমালি যদি আমি বলি সেটা হচ্ছে যে স্যাম্পলটাকে এখানে বসাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, করার পরে আমরা সুতাটা এদিক দিয়ে দিয়ে দিব, সুতাটা দেওয়ার পরে এই গ্যাস ফ্লেমটা ধরাবো, গ্যাস ফ্লেমটা এরকম থাকবে, তারপর এই ঢাকনিটা বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পর ফ্লেমটা সোজাই থাকবে, যখন টাইমিং শুরু হবে মেশিন অন করে দিলে এই ফ্লেমটা টপাস করে পড়ে যাবে, পড়ে গেলে তখন এখানে আগুন ধরা শুরু হবে, সে কথাগুলোই বলছি। সো stop the cord or mercerized cotton sewing thread and thread is the instrument, ততক্ষণ পর্যন্ত আটকাবো। সো পারফর্মিং টেস্ট কি, turn on the main switch and select the auto impregnation, auto সেটা পড়ে গেল, and purpose of this class will 5 second, press the button impregnate automatic and flame is period 5 second, timer will start automatically, record the result, শেষ। ওকে, আগুন ধরলো, পুড়লো, কতক্ষণে পুড়লো সেটা টাইমিংটা আমরা ওই যখনই সুতাটা ছিঁড়ে যাবে, ওজনটা পড়ে যাবে, মেশিন অফ হয়ে যাবে, টাইমারটা অফ হয়ে যাবে, তাহলে সেখান থেকে টাইমারটা নিয়ে নিব। আমি একটা ভিডিও যদি দেখাতে পারি ইট উইল বেটার ফর আস, অথবা একটা ভিডিও আমি অ্যাটাচ করে দিব। ওকে, রেজাল্টস কি, ক্যালকুলেশন বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফ্লেম স্পিড
time of the 6 or 12 specimen, যত বেশি করব তত ভালো, and all times are together in 6, অর্থাৎ গড় করব, এটা আবার শেখানো লাগে নাকি। So if the mean time is less than 3.5 second or specimen do not burn, test 6 or 12 additional specimen। যদি এরকম 3.5 সেকেন্ডের নিচে হয় তাহলে আরো কিছু করতে হবে যে এটা ভুল হলো কিনা। সো ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন এটসেট্রা। তাহলে এই ছিল আমাদের দ্য 45 টেস্ট। হোপফুলি বোঝা গেছে 45 টেস্ট কি কি লাগছে। দিস আর দ্য ইনস্ট্রুমেন্ট। স্যাম্পল কাটতে হচ্ছে কত ইয়ার্স, 6.5 থেকে 2 ইয়ার্স এই হিসেবে কেটে স্যাম্পল সেট করছি। সেট করার পর মেশিন রেডি করছি, রেডি করার পর অন করছি, ফ্লেম লাগছে, টাইম কাউন্ট করছি, কতক্ষণে পুড়ে সেই কট সুতাটা ছিঁড়ে যাচ্ছে সেই পর্যন্ত টাইমটাকে কাউন্ট করছি এবং শেষে গড় করছি। ওকে, সো এটা ছিল দ্য 45 টেস্ট। আমি একটা ভিডিও অ্যাড করে দিব, তোমরা দেখে নিও। নাও the flame proofing and the flame resistant finish, কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু কথা বলা দরকার। বলা হচ্ছে যে স্পেশাল কেমিক্যাল প্রসেসিং হ্যাভ বিন ডেভেলপড টু রিডিউস দ্য ফ্লামেবিলিটি অফ দ্য TRF fabric. Some recent developments have been lead to introduce and such finishes as a problem, anti-flame and lifeguard, and such finishes should be following properties। তো যেটাই বলি না কেন সেটার সাধারণত এই প্রপার্টিসটা থাকে, সেটা হচ্ছে যে বি পার্মানেন্ট এন্ড নট ডিসঅ্যাপিয়ার ফার্স্ট টাইম লান্ডারিং অর ক্লিনিং। এটার আবার ফিনিশ দিলে যেটা হয় চলে যায়, যেমন এরোমা ফিনিশ দিলে ধুইতে ধুইতে গন্ধ আর থাকে না। আমরা স্যান্ড যখন দেই তখন ফেব্রিকে থাকে কিন্তু একবার ধোয়া দিলে চলে যায়, ঠিক বিষয়টা সেরকম। সো কত টাইম পর্যন্ত ডিউরেশন লাস্টিং করছে সেটা হচ্ছে কথা। অ্যান্ড নন টক্সিং, একই সাথে নন ইরিটেন্ট টু দ্য স্কিন, স্কিন চুলকাবে না এরকম, অ্যান্ড লিভ হ্যান্ডেল টু দ্য প্রপার্টিস আনএফেক্টেড, অর্থাৎ নাড়াচাড়া বা এরকম করলে কোনো সমস্যা হবে না। তো এখানে সর্বশেষে যেটা আমরা দেখছি যে মেকানিজম অফ ফ্লেম রিটার্ডেন্সি, আমরা কিছু পদ্ধতি প্রসেস করে ইউজ করে ফ্লেম রিটার্ডেন্সিতে আনতে পারি। যেমন by cooling the endothermic process triggered by the flame retardants cool the substrate। তো আমাদের যেহেতু সেটা এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ হিট উৎপন্ন হয়, আমরা যদি প্রসেসটাকে কোনোভাবে এন্ডোথার্মিক করতে পারি তাহলে কি হবে, আমাদের হিটটা উৎপন্ন হবে না। তাহলে হিট যদি উৎপন্ন না হয় তাহলে বার্নিং হবে না, এটা একটা টেকনিক হতে পারে। বাই ফর্মিং এ প্রোটেক্টিভ লেয়ার, বলা হচ্ছে যে দ্য হিট ট্রান্সফার ইজ ইম্যান্ডেড এন্ড ফিউয়ার পাইরোলাইসিস গ্যাসেস আর অ্যাভয়েডেড এন্ড অক্সিজেন ইজ এক্সক্লুডেড। তো আমরা এই যে হিট ট্রান্সফার প্রোটেক্টিভ লেয়ার যদি উপরে কাপড়ের উপরে একটা দিয়ে দিই তাহলে সেখানে হিট ট্রান্সফারটা বাধাগ্রস্ত হবে। শুধু প্রোটেক্টিভ হিট ট্রান্সফার বাধাগ্রস্ত হলে কাপড় যদি বা গরম না হয় তাহলে তো আর কম্বুশন হচ্ছে না। কারণ ওই যে কম্বুশনের সূত্রে আমরা দেখেছি ফ্লামেবল গ্যাস, অক্সিজেন এবং হিট, এই কোনোটা একটা মিসিং করতে হবে। সো প্রোটেক্টিভ লেয়ার দিয়ে আমরা কিন্তু সহজেই করতে পারি। তারপরে আমরা যদি বলি বাই ডাইলুশন, বলা হচ্ছে সাবস্টেজ হুইচ ইভলভ দ্য ইনার্ট গ্যাসেস ডিকম্পোজিশন ডাইলুট ফুয়েল এন্ড সলিড এন্ড গ্যাসিয়াস ফেসেস দ্য কনসেন্ট্রেশন অফ কম্বুস্টাইল গ্যাসেস ইগনিশন লিমিট। তো বলা হচ্ছে যে এখানে কি দুই প্রকার গ্যাস উৎপন্ন হচ্ছে, আমরা জানি ফ্লামেবল গ্যাস, ইনফ্লামেবল গ্যাস। তো ফ্লামেবল গ্যাসটা কি করছে, আগুনটাকে ঘটাচ্ছে, তো এখানে আগুনটাকে ধরাচ্ছে। এখানে যদি ডাইলুশন মানে মিক্স করা, এখানে যদি নন ফ্লামেবল গ্যাসের আরো দেই, আরো মিক্স করি তাহলে কি সেটার পরিমাণ বেশি হয়ে গেলে সেখানে আর আগুনটা ধরবে না, সেজন্য বলা হচ্ছে যে dilution। And now reaction in gas phase, বলা হচ্ছে যে the free radical mechanism combustion process which takes place of the gas phase could be interrupted by the flame retardants। তো এই গ্যাস ফেজে আমরা ফ্লেম রিটার্ডেন্স দিয়ে গ্যাস ফেজটাকে অফ করতে পারি বা ট্রাবল সৃষ্টি করতে পারি, সেক্ষেত্রেও হবে। রিয়েকশন ইন দ্য সলিড ফেজ, তো অন মেকানিজম এসিলাইট ব্রেকডাউন দ্য পলিমার, পলিমার গুলোকে ভেঙে দিতে পারি বা এই ক্ষেত্রে সলিড ফেজে কিছু কাজ করতে পারি যাতে এই ধরনের কোনো ডিকম্পোজিশনে সে না যায়। ওকে, এই ছিল মেকানিজম। এখন টাইপস অফ ফ্লেম রিটার্ডেন্টস এর কিছু নাম শুনে নিই যেগুলো দিয়ে আসলে আমরা চাইলে করতে পারবো। সেটা হচ্ছে যেমন ব্রোমিনেটেড ফ্লেম রিটার্ডেন্টস, ক্লোরিনেটেড ফ্লেম রিটার্ডেন্টস, ফসফরাস কন্টেইনিং ফ্লেম রিটার্ডেন্টস, আগুন ধরবে না ফসফরাস, নাইট্রোজেনাস কন্টেইনিং ফ্লেম রিটার্ডেন্টস, মেলামাইন্স, ইনঅর্গানিক ফ্লেম রিটার্ডেন্টস এটসেট্রা। এই ধরনের কিছু ফ্লেম রিটার্ডেন্টস রয়েছে। তো আজকে আমাদের লেকচারে এতটুকুই ছিল, যেটা ফ্লেম রিটার্ডেন্সি টেস্ট সম্পর্কে এবং ফ্লেম রিটার্ডেন্ট সম্পর্কে। সো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, নিচে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, উপরে একটা ল্যাব বেস। আমরা দেখতেছি যে একটা ফেব্রিক। তো সহজেই উপায় হচ্ছে যে যদি এরকম কারো কাজ করার ইচ্ছা থাকে করতে পারো, তো সেই ক্ষেত্রে বেটার, এবং টেস্ট গুলো অনেক সহজ। সো এত প্রবলেম হবে না। সো
সিম্পলি যদি আমরা একবার রিভাইজ করি বা রিভিউ করি আমাদের লেকচারটা, সেটা ছিল আজকের ফ্ল্যাম রিটার্ডেন্সি টেস্ট। সো ফ্ল্যাম রিটার্ডেন্সি টেস্টটা প্রথমেই সংজ্ঞা ছিল ফ্ল্যামেবল, অর্থাৎ যেটা তাড়াতাড়ি পুড়ে যাবে বা পুড়ে যাওয়ার ক্ষমতা, সেটাকে ফ্ল্যামেবল বলছি। ফ্ল্যাম রেসিস্ট্যান্স অর্থাৎ যেটা পুড়বে না, রেসিস্ট করবে, সেটাকে ফ্ল্যাম রেসিস্ট্যান্স বলছি। এখানে অনেকগুলো সংজ্ঞা। ফ্ল্যামেবল আমরা জানি যেটা পুড়ে যাবে, ফ্ল্যাম প্রুফ যেটা পুড়বে না, ফ্ল্যাম রেসিস্ট্যান্স যেটা আস্তে আস্তে পুড়বে, ফ্ল্যাম রেসিস্ট্যান্স মানে পুড়বে না, রেটিং একটা রেট, ইনহেরেন্ট ফ্ল্যাম প্রুফ যেটা জন্ম থেকেই পুড়বে না বা জন্ম থেকেই ফ্ল্যাম প্রুফ, পুড়বে না সহজে এরকম। ডিউরেবিলিটি ফ্রেম প্রুফ কতদিন থাকবে সেটা, টেম্পোরারি ফ্রেম প্রুফ যেটা একবার ধোয়ার পর চলে যায় সেরকমটাকে বোঝাচ্ছে, যেমন লন্ড্রি আয়রন করলে একবারের পর চলে যায়। ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফ্লেম প্রুফ, কি কি বিষয় এখানে কাজ করছে, প্রথমত ফাইবার কন্টেন্ট কি দিয়ে তৈরি সেটা, দ্বিতীয়ত টাইপ অফ ইয়ান কি ধরনের ইয়ান এবং সেটা টুইস্ট কিরকম সেটার উপর ডিপেন্ড করছে, তৃতীয়ত যদি আমরা বলি যে ফেব্রিক স্ট্রাকচার, যত টাইট স্ট্রাকচার তত কম পড়বে, ফেব্রিক ওয়েট যত ওজন বেশি হবে তত কম পড়বে, মেকানিজম অফ দ্য কম্বুশন। এই ক্ষেত্রে তিনটা বিষয় আমার গুরুত্বপূর্ণ, হিট, অক্সিজেন এবং সুইটেবল ফুয়েল। আমরা জানি প্রসেসটা এক্সোথার্মিক, সো এটা হিট উৎপন্ন করবে। তো এখানে ফাইবার হিট উৎপন্ন করলে সেটা পাইরোলাইসিস হবে, নন ফ্লামেবল ফ্লামেবল লিকুইড গ্যাস উৎপন্ন করবে, সেটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি করছে, কম্বুশন ঘটাচ্ছে। আমরা যদি এখানে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন ঘটছে যদিও, মূলত যে কোনো একটাকে বাধা প্রদান করতে পারি তাহলে আমাদের কোনোভাবেই আগুন ধরবে না। সো এখানে রেট অফ বার্নিং কিছু ফাইবারের আমরা দেখেছি। তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের টেস্ট মেথড, অর্থাৎ ভিজুয়াল টাইমিং টেস্ট। আমরা জানলাম যে 100/1.5 ইঞ্চির ফাইবারের ক্ষেত্রে 12 সেকেন্ড ফ্লেম ধরে একই ফ্লেম এবং 2/t টাইম কাউন্ট করে আমরা এটা বের করতে পারি যে কতক্ষণে পুড়ে যাচ্ছে, অর্থাৎ যত কম সময় পুড়বে সেটা তত খারাপ, যত বেশি সময় লাগবে সেটা তত বেশি ভালো। হুপ টেস্ট একইভাবে, হুপ টেস্টটা শুধু আমরা একটা চাকতিতে করছি, বলা হচ্ছে যে সেমি সার্কুলার ফ্রেম, সেমি সার্কুলার যদিও এমব্রয়ডারি ফ্রেমটা সার্কুলার পুরোটাই, তো এরকম সেমি সার্কুলার ফ্রেমে স্প্রেডিংটা কিরকম হচ্ছে সেটা ইফেক্ট করছি। এবং শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে 45 টেস্টের ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে স্যাম্পল প্রিপারেশন করছি 6.5 ইয়ার্স ইন্টু 2 ইয়ার্স। স্যাম্পল প্রিপারেশন করার পর সেটাকে ক্লাম্পিং করছি, ক্লাম্পিং করার পর সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাচ্ছি। তারপর দুটো জিনিস এখানে দেখছি, প্রথমত গ্যাসটা ছেড়ে দিচ্ছি, কত সময় দ্রুত আগুন ধরছে ফেব্রিকটাতে, কত সময়, এবং সেই ফেব্রিকটা পুরে উপরের দিকে কত সময় লাগছে। উপরে একটা আমাদের কর্ড দেওয়া আছে, একটা সুতা দেওয়া আছে, সেই সুতাটা পুড়ে গেলে আমাদের ওজনটা পড়ে যাবে এবং মেশিনের যে টাইমিংটা সেটা বন্ধ হয়ে যাবে। সরি, আমার ইন্টারনেট একটু প্রবলেম ছিল। সো আমরা শেষ করব। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা আবার একটু শেয়ার করি। ওকে, সো পারফর্মিং টেস্ট, তারপরে যেটা ছিল ক্যালকুলেশন, যে যত বেশি করব ততই বেটার আমাদের জন্য। তারপরে যেটা ছিল ফ্লেম রেসিস্ট্যান্ট ফিনিশ সম্পর্কে কিছু কথা, মেকানিজম সম্পর্কে, এবং টাইপস অফ ফ্লেম রিটার্ডেন্ট দিয়ে আজকের লেকচার আমরা এখানেই শেষ করলাম। এখন